सर्वेभ्यो नमो नमः। शास्त्रीज क्लासरूमे भवतां सर्वेषां स्वागतम सुस्वागतम। একটা কথাই আছে যে বিনা কবিম কালিদাসম ভারতম ভারতম नहीं, অর্থাৎ কালিদাস ছাড়া ভারত আমাদের ভারতবর্ষ ভারত নয়। তার মানে কালিদাসের এমন কিছু কৃতি আছে যেগুলো ভারতবর্ষের মানে আমাদের ভারতবর্ষের জন্য গৌরবময়। আবার কি বলা হচ্ছে যে বিনা কবিম কালিদাসম ভারতম ভারতম नहीं, আবার বলছেন যে কি না কালিদাসস্য সর্বস্বম অভিজ্ঞান শকুন্তলম। কালিদাসের সব কিছুই হচ্ছে কি না কালিদাসের সব কিছুই হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। ঠিক আছে, তো আমরা যারা সংস্কৃতের স্টুডেন্ট আমাদেরকে যদি আমরা কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম না পড়ে থাকি, ঠিক আছে, তাহলে আমরা সত্যি কথা বলতে যে আমরা সংস্কৃতের স্টুডেন্টই না। তাহলে অভিজ্ঞানম শকুন্তলম আমাদেরকে পড়তে হবে। আমাদেরকে অভিজ্ঞানম শকুন্তলম কিভাবে পড়তে হবে? খুব সহজ সরলভাবে পড়তে হবে, সেটা আমি পড়াবো। আর তোমাদেরকে কি করতে হবে না অভিজ্ঞানম শকুন্তলম, তুমি সংস্কৃতের স্টুডেন্ট, তাহলে অভিজ্ঞানম শকুন্তলম তুমি যদি না জানো তাহলে তোমার সংস্কৃত জানাটাই একরকম বৃথা। ঠিক আছে, তো অভিজ্ঞানম শকুন্তলম আমাদেরকে পড়তে হবে, খুব সহজ সরলভাবে আমরা পড়ব। অভিজ্ঞানম শকুন্তলম আজকে যেটা পড়ব সেটা হচ্ছে অভিজ্ঞানম শকুন্তলম পড়ার আগে অভিজ্ঞানম শকুন্তলম যে কোনো একটা বিষয়বস্তু যে কোনো একটা বিষয় আমাদেরকে পড়তে গেলে পড়ার আগে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। আর অভিজ্ঞানম শকুন্তলম বিশেষত অভিজ্ঞানম শকুন্তলম তো পড়ার আগে আমাদেরকে এগুলো জানতেই হবে, কেননা আমি আজকে যেগুলো ইনফরমেশন দেবো সেগুলো কিন্তু অভিজ্ঞানম শকুন্তলমের মানে টেক্সটের মধ্যে তোমরা পাবে না, পাবে কিন্তু সেটাও তা সত্ত্বেও যেরকম কোন অঙ্কের কি নাম, ঠিক আছে, কোন অঙ্কের কি নাম এটা কিন্তু অভিজ্ঞানম শকুন্তলমের কোনো জায়গায় দেওয়া নেই। ঠিক আছে, আমাদেরকে এগুলো বিচার করে তারপর বিশ্লেষণ করতে হবে। তো তাহলে আজকে শুরু করা যাক অভিজ্ঞানম শকুন্তলমের। আমরা কি বলবো যে ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা আমরা। ঠিক আছে, তো অভিজ্ঞানম শকুন্তলমের সূচনা আজকে আমরা অভিজ্ঞানম শকুন্তলম বিষয় মানে অভিজ্ঞানম শকুন্তলম যে নাটক, এই নাটকটা অভিজ্ঞানম শকুন্তলম নাটকটা মানে ব্যুৎপত্তি কী, এর অর্থ কী, এগুলো আমাদেরকে আজকে জানতে হবে। তো অভিজ্ঞানম শকুন্তলম কি? অভিজ্ঞায়তে অনেন ইতি অভিজ্ঞানম। অভিজ্ঞায়তে অনেন ইতি অভিজ্ঞানম মানে যে কোনো একটা বস্তু সেটা কোনো একটা জিনিস কোনো একটা বস্তু দ্বারা যে কোনো একটা জিনিস কোনো একটা বস্তু দ্বারা আমরা যদি জানতে পারি সেটাই হচ্ছে অভিজ্ঞান। অভিজ্ঞান অর্থাৎ অভিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। চিহ্ন অভিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, আমরা বাংলাতে যেটাকে বলি চিহ্ন। ঠিক, অভিজ্ঞানম ব্যুৎপত্তি কি না অভিজ্ঞা উপসর্গপূর্বক অভি উপসর্গপূর্বক জ্ঞা ধাতু ল্যুট প্রত্যয়। ঠিক আছে, অভিজ্ঞানম হচ্ছে, এবার ল্যুট প্রত্যয় অভিজ্ঞানম হচ্ছে কীরকমভাবে না অভিজ্ঞা, আমরা শুধু অভিটাকে বাদ দিচ্ছি কেন অভি তো থাকছে, অভিজ্ঞা তো হয়েই গেছে আমাদের, ল্যুট প্রত্যয় জ্ঞা প্লাস ল্যুট। ল্যুট এখান থেকে টকার ইথ হবে, ইথ হয়ে তস্যলোভ দ্বারা চলে যাবে, আর কি হবে লটা লসক তদ্ধিত সূত্র দ্বারা ইথ হবে। তাহলে লসক তদ্ধিতের দ্বারা ল ইথ হলো, আর এদিকে আমাদের কি হলো ট ইথ হলো, তাহলে কি থাকলো ইউ। ঠিক আছে, ইউ থাকলো। এখন ইউবো রণাক একটা সূত্র আছে, সেই সূত্রের দ্বারা কি হবে ইউ এর স্থানে অন আদেশ হবে, ইউ এর স্থানে অন আদেশ হবে। তাহলে অন আদেশ হলে কি হলো অভিজ্ঞা, এখানে জ্ঞা আছে, জ্ঞা আছে, ঠিক আছে, জ্ঞা প্লাস অন। এবার এখানে অ এখানে আ, এই দুটোই মিলে কি হবে অকসবর্ণের দীর্ঘ হয়ে কি হবে জ্ঞানম। জ্ঞান অভিজ্ঞান, এখানে অভি আমরা আগের থেকে অভি লাগিয়ে দেবো, তাহলে কি হবে অভিজ্ঞান। এবার অভিজ্ঞানম সামান্য নপুংসক অভিজ্ঞানম। এরপর কি হলো যে অভিজ্ঞানম হয়ে গেল, অভিজ্ঞানম হওয়ার পরে কি বলছে না অভিজ্ঞানেন স্মৃতা, অভিজ্ঞানের দ্বারা স্মৃত অর্থাৎ স্মরণ করা হয়েছে, স্মৃতা স্ত্রীলিঙ্গে স্মরণ করা হয়েছে যে মহিলাকে বা যে স্ত্রীকে, অভিজ্ঞান স্মৃতা, অভিজ্ঞানেন স্মৃতা, অভিজ্ঞান স্মৃতা তৃতীয়া, তাই তৃতীয়া তৎপুরুষ। এরপর হলো যে অভিজ্ঞান স্মৃতা শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলা, অভিজ্ঞান স্মৃতা শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলা, এটা হচ্ছে শাক পার্থিবাদিবৎ
সমাস, ঠিক আছে। শাক প্রিয় পার্থিব, শাক পার্থিব, অভিজ্ঞান স্মৃতা শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলা, ঠিক আছে। তাহলে অভিজ্ঞান শকুন্তলা হলো। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সংস্কৃতের স্টুডেন্টকে, আমিও যখন স্টুডেন্ট অবস্থাতে ছিলাম তখন আমাকেও বারবার জিজ্ঞেস করা হয়েছে যে অভিজ্ঞান শকুন্তলা তো, তাহলে অভিজ্ঞান শকুন্তলম হলো কি করে? তাহলে দেখো, অভিজ্ঞান শকুন্তলা এটা হচ্ছে সমাসবদ্ধ পদ হয়ে এটা হলো। এরপর অভিজ্ঞান শকুন্তলা এটা কি না, এটা হচ্ছে একটা নাটক। তাহলে নাটকের বিশেষণ যখনই হবে তখনই কিন্তু এটা অভিজ্ঞান শকুন্তলা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ থাকবে না, নাটক নপুংসক লিঙ্গ, তাই অভিজ্ঞান শকুন্তলা যেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম হবে। কি করে সেটাও বলছি, যে এখানে ল আকার আছে, আকার আছে, একটা সূত্র আছে, হ্রস্ব নপুংসকে, হ্রস্ব নপুংসকে প্রাতিপদিকস্য, হ্রস্ব নপুংসকে, নপুংসকে, হ্রস্ব নপুংসকে প্রাতিপদিকস্য, 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 অর্থাৎ প্রাতিপদিকের কি হবে না হ্রস্ব প্রাতিপদিক। এখন আমরা পেলাম অভিজ্ঞান শকুন্তলা, এটা প্রাতিপদিক পেলাম, আকারান্ত প্রাতিপদিক। এবার কি হবে, এটার হ্রস্ব, হ্রস্ব, হ্রস্ব হবে কীরকম না, যদি আকার হয় তার হ্রস্ব হলে কি হবে না ল, শুধু ল হবে। তাহলে অভিজ্ঞান শকুন্তল হলো। এবারে সামান্য নপুংসকম, নপুংসক হয়ে কি হবে অভিজ্ঞান শকুন্তলম, যেমন ফলম, ফলম জলম পুস্তকম, সেরকম অভিজ্ঞানম শকুন্তলম। তাহলে আকার থেকে কিভাবে অভিজ্ঞান শকুন্তলা থেকে অভিজ্ঞান শকুন্তলম হলো, এটা আমরা জানলাম, ঠিক আছে। এটা কিন্তু সংস্কৃতের স্টুডেন্ট যারা তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর আমরা ধীরে ধীরে জানব যে অভিজ্ঞানম শকুন্তলমের উৎস কী। উৎস কী আমরা প্রত্যেকেই জানি যে মহাভারতের 18টি পর্ব আছে, সেই 18টি পর্বে আদি, সভা, বন, বিরাট এরকম করে পরপর সিরিয়ালি 18টা পর্ব আছে। তাহলে আদি পর্ব হচ্ছে প্রথম পর্ব, তাহলে মহাভারতের আদি পর্ব। মহাভারতের আদি পর্বের শকুন্তলা উপাখ্যান আছে কোথায় না 68 থেকে 74, 68 অধ্যায় থেকে 74তম অধ্যায় পর্যন্ত এইটা মহাভারতের এই শকুন্তলা উপাখ্যান নামে এটা পরিচিত। তাহলে মহাকবি কালিদাস কোথা থেকে নিয়েছেন না মহাভারতের আদি পর্বের 64 থেকে 68 থেকে 74তম অধ্যায় পর্যন্ত যে শকুন্তলা উপাখ্যান আছে, সেই শকুন্তলা উপাখ্যান থেকে এই বিষয়বস্তুটা মহাকবি কালিদাস নিয়ে অভিজ্ঞানম শকুন্তলম রচনা করেছেন। আচ্ছা, এই শকুন্তলা উপাখ্যান আর কোথায় আছে না পদ্মপুরাণেও আছে। পদ্মপুরাণের কোথায় না স্বর্গখণ্ডে, ঠিক আছে। পদ্মপুরাণের স্বর্গখণ্ডেও এই শকুন্তলা উপাখ্যান আছে, আবার মহাভারতের আদি পর্বেতেও কি আছে না এই শকুন্তলা উপাখ্যান আছে, ঠিক আছে। তাহলে আমরা উৎস জানলাম। এরপর অভিজ্ঞানম শকুন্তলমের অঙ্ক সংখ্যা কত। অঙ্ক সংখ্যা আমরা জানি যে অভিজ্ঞানম শকুন্তলম, যে অভিজ্ঞানম শকুন্তলম নাটকের অঙ্ক সংখ্যা হচ্ছে 7, ঠিক আছে। অঙ্ক সংখ্যা এটা নাটক, তাহলে আমাদের যে নাটক প্রকরণ, ভান, বিয়োগ এরকম করে যে দৃশ্যকাব্যের যে ভাগগুলো আছে তার মধ্যে অভিজ্ঞানম শকুন্তলম হচ্ছে নাটক, ঠিক আছে। নাটক 7 অঙ্ক বিশিষ্ট নাটক। আচ্ছা, কালিদাসের এখানে আমাদেরকে একটু জেনে নিতে হবে যে কালিদাসের নাটক কটি। কালিদাসের নাটক হচ্ছে 3টে। একটা হচ্ছে প্রথম, সেটা হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, মালবিকাগ্নিমিত্রম, এটা হচ্ছে প্রথম একদম কালিদাসের প্রথম বয়সের নাটক মালবিকাগ্নিমিত্রম। তারপর কি না বিক্রম উর্বশীয়ম। আচ্ছা, মালবিকাগ্নিমিত্রম এটা কিন্তু উচ্চারণটা ঠিক করে করবে। আবার কেউ কেউ বলে, আমি দেখেছি সংস্কৃতের স্টুডেন্টদেরকে বলতে যে মালবিকা অগ্নিমিত্রম, মালবিকা অগ্নিমিত্রম না মালবিকা অগ্নিমিত্রম। মালবিকা অগ্নিমিত্রম মানে কি, যে অগ্নিমিত্র মাল বিক্রি করে তিনি হচ্ছেন মালবিকা অগ্নিমিত্রম, কিন্তু সেটা না মালবিকা অগ্নিমিত্রম। আর একটা কি না বিক্রম উর্বশীয়ম, শিয়ম, এটা হচ্ছে দ্বিতীয় নাটক, ঠিক আছে। লাস্টের নাটক মানে পরিপক্কতা, যখন মহাকবি কালিদাসের একদম পরিপক্কতা চলে এসছে নাট্যকার হিসেবে, তখন লাস্টে উনি লিখেছেন কি
না এই অভিজ্ঞানম শকুন্তলম। ঠিক আছে, এই শকুন্তলম যে অভিজ্ঞানম শকুন্তলম এটা কিন্তু মহাকবি কালিদাসের শেষ বয়সের, ঠিক আছে, যখন পরিপক্কতা চলে এসছে তখন। তাহলে মালবিকা অগ্নিমিত্রম এটা হচ্ছে কি নাটক, এটাও নাটক। আর বিক্রম উর্বশীয়ম এটা হচ্ছে ত্রোটক শ্রেণীর উপরূপক, ঠিক আছে, ত্রোটক শ্রেণীর উপরূপক। আর অভিজ্ঞানম শকুন্তলম হচ্ছে নাটক। এগুলোর অঙ্ক সংখ্যা কত? এটারও 5, এটারও 5, 5, 5, 7 নাটক ত্রোটক নাটক, 5, 5, 7 নাটক ত্রোটক নাটক, ঠিক আছে। আচ্ছা, তাহলে অভিজ্ঞানম শকুন্তলমে আমরা অঙ্ক সংখ্যা জানলাম যে এটা কোন শ্রেণীর দৃশ্যকাব্য, নাটক শ্রেণীর দৃশ্যকাব্য, আবার অঙ্ক সংখ্যা হচ্ছে 7, এইটুকু আমরা জানলাম, ঠিক আছে। এরপরে জানবো যে আমাদের অঙ্কগুলোর নাম কি, ঠিক আছে। অভিজ্ঞানম শকুন্তলম যে কোথাও কিন্তু অঙ্কগুলোর নাম দেওয়া নেই, কিন্তু পরীক্ষাতে আসে, অনেক সময় পরীক্ষাতে আসে, মানে পরীক্ষাতে প্রায়ই আসে যে অভিজ্ঞানম শকুন্তলম হয়তো তৃতীয় অঙ্কের নাম কি। তাহলে তৃতীয় অঙ্কের নাম আমরা কি করে জানবো না, তৃতীয় অঙ্কের নাম আমাদেরকে জানতে গেলে আমাদেরকে আগেই জানতে হবে যে অঙ্কগুলো কি কি নামে পরিচিত। আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ সহজভাবে মনে রাখার জন্য। অভিজ্ঞানম শকুন্তলম আমরা জানি এটা একটা প্রেমমূলক নাটক, ঠিক আছে। তো তাহলে আমরা অন্য একটা উদাহরণ দিয়ে বুঝি। একটা ছেলে, ধরো এটা একটা ছেলে, এটা একটা মেয়ে, ঠিক আছে। একটা ছেলে একটা মেয়ে পরস্পর প্রেমে পড়ে কখন? ধরো যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে গিয়ে দেখা হলো। অনেকে আবার বলবে যে এখন তো দেখা হয় না, ফেসবুক বা ইনস্টাগ্রাম, এখানেও প্রেমে পড়ে যেতে পারে, হতে পারে, কোনো অসুবিধা নেই। তো ফেসবুক ইনস্টাগ্রামে আমি উদাহরণ হিসাবে নিলাম যে ফেসবুকে কেউ কোনো দিন দেখেনি কিন্তু তার প্রেমে পড়ে গেছে, সেইটাই উদাহরণ। এটা আমি উদাহরণ অন্য কোনো ছলে না, অন্য কোনো গল্প বলছি না, এটা জাস্ট তোমাদের বিষয়বস্তুটা মনে রাখার জন্যে। আচ্ছা, এই ছেলেটা, ধরো এটাই আমি ভাবলাম এটা কোনো সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুকেই পাবো। তাহলে এই ছেলেটা, এই মেয়েটা ফেসবুকে আছে, এই ছেলেটা কি করলো, ফেসবুকে প্রবেশ করলো। ফেসবুকে লগ ইন না করলে তো আর ফেসবুক চালানো যাবে না, তাহলে ফেসবুকে প্রবেশ করলো। প্রথমে কি করলো, প্রবেশ। এরপর এর সাথে এ ফেসবুকে অনেক দিন ধরে চ্যাট করলো বা কথাবার্তা বললো, তাহলে কি করলো, সেখানে অনেক দিন থাকলো, তাহলে কি হলো, নিবেশ। ফেসবুকে নিবেশ করলো অনেক দিন ধরে, ঠিক আছে। এরপর কি হলো না, বাড়িতে জানালো, বাড়িতে জানানোর পর কি, বাড়িতে এর বাড়িতে মেনে নিল, ওর বাড়িতে মেনে নিল, দিয়ে তারপর কি হলো না, তারপর হলো ওদের মধ্যে কি হলো, মিলন। মিলন অর্থাৎ আমরা এটা বলতে পারি মিলন মানে বিবাহ বলতে পারি, ঠিক আছে। বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে তারপর কি হলো না, বিবাহ হলো, আমরা প্রত্যেকেই জানি বিবাহ হওয়ার পর মেয়ে কি করে না, মেয়ে ঘর থেকে বাপের বাড়ির থেকে কি হয়, শ্বশুর বাড়িতে যায়, মানে কি হয়, বিদায় হয়, বিদায় হয়। এবার বিদায় হওয়ার পরে ছেলে এবং মেয়ে দুজনেই থাকতে শুরু করলো। এরপর কি হলো না, হয়তো বা আমি কারো দোষ দিচ্ছি না, আমি হয়তো বা ছেলেটা ভাবলো বা মেয়েটা ভাবলো, যে কোনো একজন ভাবলো যে আমার এর সাথে বিয়ে হয়েছে, আর কদিন পরে যদি আমি বিয়ে করতাম তাহলে হয়তো আরও ভালো ছেলে অথবা মেয়ে, যে ভাব বিষয়, হয়তো ছেলে অথবা মেয়ে আমি পেতাম। যদি ছেলে ভাবে তাহলে মেয়ে পেতাম, যদি মেয়ে ভাবে তাহলে ছেলে পেতাম। এই ভাবতে ভাবতে কিন্তু দুজনকার মধ্যে কিন্তু গণ্ডগোলের সৃষ্টি হয়। আচ্ছা, গণ্ডগোলের সৃষ্টি হতে তারপর কি হলো না, দুজনের মধ্যে কি হলো, বিচ্ছেদ তৈরি হয়ে গেল। কি হলো না, একজন হয় ছেলে না হলে মেয়ে, কেউ কাউকে কি করলো, প্রত্যাখ্যান করলো, প্রত্যাখ্যান করলো, ঠিক আছে। এবার প্রত্যাখ্যান করার পর কি হলো না, প্রত্যাখ্যান করার পর কিছুদিন পরে হয় ছেলে না হয় মেয়ে বুঝতে পারলো যে না, আমি তো ভাবছি যে এর থেকে আরও ভালো মেয়ে পেতাম বা এর থেকে আরও ছেলে পেতাম, কিন্তু আমার জন্য এই পারফেক্ট, কেননা আমার দ্বারা অন্য কাউকে পাওয়া সম্ভব না, অতএব উপরওয়ালা যাকে যেরকম দিয়েছেন সেই রকম থাকাই ভালো। তখন কি হলো যে প্রত্যাখ্যানের পর ভিতরে ভিতরে নিজের মনে এরকম হতে হতে কি হলো না, পশ্চাত্তাপ হলো, ঠিক আছে, পশ্চাত্তাপ তৈরি হলো।
পশ্চাত্তাপ তৈরি হলো, মানে ভিতরে অনুশোচনা শুরু হলো। পশ্চাত্তাপের পর কি হলো, হয় ছেলে না হয় মেয়ে, যে কই, যদি ছেলে হয়, ছেলে আবার কি করলো, তার বাপের বাড়িতে গেল, বাপের বাড়িতে গিয়ে কি বলল, বোঝা সোঝা সব কিছু করার পর তাদের কি হলো, আবার পুনর্মিলন হলো। ঠিক আছে, আবার পুনর্মিলন হলো। তাহলে পুনর্মিলন হলো, একটা ছেলে একটা মেয়ে প্রেম বিষয়ক ইয়েতে যেরকম স্টেপ এখানে আছে অভিজ্ঞানম শকুন্তলমে, ঠিক তথৈব। প্রথম হচ্ছে প্রবেশ, দ্বিতীয় নিবেশ, তৃতীয় মিলন, চতুর্থ বিদায়, 5 প্রত্যাখ্যান, 6 হচ্ছে পশ্চাত্তাপ এবং 7 হচ্ছে পুনর্মিলন। অভিজ্ঞানম শকুন্তলমও যদি আমরা দেখি, এই ঘটনাটা জাস্ট একটু মনে রাখবে, মনে রাখলে আমরা কিন্তু অভিজ্ঞানম শকুন্তলমেরও পুরোটাই আমরা মনে রাখতে পারবো। তাহলে আমরা দেখি এখন অভিজ্ঞানম শকুন্তলমের যে বিষয়বস্তু সেটা আমরা একটু এখন দেখব। ঠিক আছে, অভিজ্ঞানম শকুন্তলমের বিষয় প্রথম অঙ্ক কি? প্রথম অঙ্কে রাজা দুষ্যন্ত কোথায় যাচ্ছেন না, রাজা দুষ্যন্ত আশ্রমে প্রবেশ করছেন, মহর্ষি কন্যের আশ্রমে। তাহলে আমরা এখানে যে ফেসবুকে প্রবেশ করছিলাম, তাই ফেসবুক প্রবেশ, এখানে হচ্ছে আশ্রমে প্রবেশ করছি, তাই এখানে হচ্ছে আশ্রম প্রবেশ। এরপর কি না, দ্বিতীয় অঙ্কে রাজা দুষ্যন্ত কি করছেন, যে শকুন্তলার প্রেমে পড়ে যাওয়ার পর ওনার আর মানে বাড়ি আসতেই ইচ্ছা করছে না, তাই কি করলেন উনি না, আশ্রম নিবেশ। ঠিক আছে, দ্বিতীয় অঙ্কে হচ্ছে আশ্রম নিবেশ। তৃতীয় অঙ্কে কি হলো, ওখানেও যেরকম বাড়িতে কথা বলার পর মিলন হলো, এখানেও তৃতীয় অঙ্কে কি হচ্ছে না, এখানেও মিলন। চতুর্থ অঙ্কে কি হচ্ছে না, চতুর্থ অঙ্কে শকুন্তলার বিদায় হচ্ছে, পঞ্চম অঙ্কে কি হচ্ছে, পঞ্চম অঙ্কে প্রত্যাখ্যান। ষষ্ঠ অঙ্কে কি হচ্ছে, প্রত্যাখ্যানের পর যেখানে ওখানেও বলেছিলাম পশ্চাত্তাপ। আর সপ্তম অঙ্কে কি হচ্ছে, পুনর্মিলন। অভিজ্ঞানম শকুন্তলমে যদি বলা হয়, প্রথম অঙ্কে হচ্ছে আশ্রম প্রবেশ, দ্বিতীয় অঙ্ক হচ্ছে আশ্রম নিবেশ, তৃতীয় অঙ্ক হচ্ছে মিলন অঙ্ক, চতুর্থ হচ্ছে বিদায় অঙ্ক, পঞ্চম অঙ্ক হচ্ছে প্রত্যাখ্যান অঙ্ক, এবং ষষ্ঠ অঙ্ক হচ্ছে পশ্চাত্তাপ অঙ্ক, এবং সপ্তম অঙ্ক হচ্ছে পুনর্মিলন অঙ্ক। আমি যে একটা ছেলে আর একটা মেয়ের যে ঘটনাটা বললাম, এটা জাস্ট মনে রাখার জন্য। দেখো এখানেও সেম সব কিছু। ঠিক আছে, তো তোমরা মনে রাখার জন্যে তোমরা কি করবে, তোমরা নিজের জীবনের যে অনুভব সেগুলোকেও কাজে লাগাতে পারো। ঠিক আছে, তবে যার জীবনের অনুভব নেই, আমি বলবো না সে আবার নতুন করে প্রেমে পড়ে সে অনুভবটা তৈরি করো, সেটা আমি কখনো বলবো না। আচ্ছা, তাহলে আমাদের প্রথম থেকে সপ্তম অঙ্ক পর্যন্ত এই অঙ্কগুলো আমরা জানলাম যে এই অঙ্কগুলোর নাম কি। ঠিক আছে, এরপর আমরা যাব কোথায় না, এরপর আমরা যাব যে অভিজ্ঞানম শকুন্তলম, এখানে অঙ্কের স্থান কোথায়। অঙ্কের স্থান আমরা জানি, প্রথমেই আশ্রমে প্রবেশ করলেন মহারাজা দুষ্যন্ত। ঠিক আছে, দ্বিতীয় অঙ্কেও রাজা দুষ্যন্ত আশ্রমেই ছিলেন। তৃতীয় অঙ্কে কি হলো, দ্বিতীয় অঙ্কে বললাম যে আশ্রম নিবেশ থাকলেন, তৃতীয় অঙ্কে মিলন হলো, মানে তৃতীয় অঙ্কেও রাজা দুষ্যন্ত আশ্রমেই ছিলেন। চতুর্থ অঙ্কে কি হলো, চতুর্থ অঙ্কে রাজা থাকেননি, কিন্তু বিদায় হলো। বিদায় কোথা থেকে হলো, বিদায় তো সেই আশ্রম থেকে, মহর্ষি কন্যের আশ্রম থেকে। তাহলে প্রথম থেকে চতুর্থ অঙ্ক পর্যন্ত স্থান হচ্ছে মহর্ষি কন্যের আশ্রম। ঠিক আছে, এরপর পঞ্চম এবং ষষ্ঠ অঙ্ক কোথায়, হস্তিনাপুর রাজপ্রাসাদ। আমি বললাম যে পঞ্চম অঙ্কের নাম কি, পঞ্চম অঙ্কের নাম হচ্ছে প্রত্যাখ্যান। চতুর্থ অঙ্কে যখন মহর্ষি কন্যের আশ্রম থেকে শকুন্তলা গেলেন কোথায় না, হস্তিনাপুরের রাজপ্রাসাদে গেলেন। তাহলে মঞ্চে উপস্থিত কোন জায়গাটা না, মঞ্চে উপস্থিত হচ্ছে হস্তিনাপুরের রাজপ্রাসাদ। ঠিক আছে, এবার রাজপ্রাসাদে কি হলো না, রাজপ্রাসাদে
ওখানে কি হলো, ওখানে প্রত্যাখ্যান হলো। প্রত্যাখ্যান হওয়ার পর ষষ্ঠ অঙ্কে রাজা পশ্চাত্তাপ করছিলেন। পশ্চাত্তাপ কোথায় করছিলেন না, রাজা পশ্চাত্তাপ যখন করবেন তখন তো নিজের রাজ্যেই করবেন, নিজের ঘরেই করবেন, তাহলে সেটাও হচ্ছে হস্তিনাপুরের রাজপ্রাসাদ। আর সপ্তম অঙ্ক কি না, সপ্তম হচ্ছে হেমকূট পর্বত শীর্ষ মারিচের আশ্রম, সপ্তম অঙ্কে যেখানে মিলন হয়েছিল। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল। প্রথম থেকে চতুর্থ অঙ্ক পর্যন্ত মহর্ষির কন্যের আশ্রম, পঞ্চম এবং ষষ্ঠ রাজা হস্তিনাপুরের রাজপ্রাসাদ, এবং সপ্তম অঙ্ক হচ্ছে হেমকূট পর্বতে মারিচের আশ্রম। ঠিক আছে, এরপর আমরা জানবো যে এটার কাল। অভিজ্ঞানম শকুন্তলমে অনেক সময় জিজ্ঞেস করে, যে অনেক সময় প্রশ্ন আসে যে অভিজ্ঞানম শকুন্তলমের চতুর্থ অঙ্কটি কোন কালে অভিনীত হয়েছিল, রচনা হয়েছিল না, কোন কালে অভিনীত হয়েছিল। তাহলে প্রথম থেকে তৃতীয় অঙ্ক আমরা জানি খুব গ্রীষ্ম, প্রচণ্ড গরম, কেননা ওখানে আমরা ধীরে ধীরে পড়লেই বুঝতে পারবো যে ওখানে অনেক আছে, যে ছায়া সুলভ নিদ্রা পরিণাম রমণীয়া। ঠিক আছে, তো এখানে হচ্ছে গ্রীষ্মকালের বর্ণনা করা হয়েছে প্রথম থেকে তৃতীয় অঙ্ক পর্যন্ত, চতুর্থ থেকে পঞ্চম অঙ্ক পর্যন্ত শরৎকাল, এবং ষষ্ঠ ও সপ্তম হচ্ছে বসন্তকাল। এটাও সহজ মনে রাখার জন্য কি হবে না, আমাদের প্রথম জানি আমাদের গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে গ্রীষ্ম, তারপর বর্ষা, তারপর হচ্ছে শরৎ, তারপর হেমন্ত আর হচ্ছে শীত। এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, গ্রীষ্ম বর্ষা বাদ দিয়ে দিলাম, শরৎ হেমন্ত শীত দুটো বাদ দিয়ে দিলাম, তারপর হচ্ছে বসন্ত। প্রথম এবং লাস্টটা মাঝখানে শরৎকালে দুর্গাপূজা, এটা মনে রাখবে যে শরৎকালে দুর্গাপূজা। তাহলে গ্রীষ্ম প্রথম কাল হচ্ছে আমাদের গ্রীষ্মকাল, লাস্ট হচ্ছে বসন্তকাল, মাঝখানে শরৎকালে দুর্গাপূজা। এই তিনটে মনে রাখবে, যে প্রথম থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি। ঠিক আছে, এর পরের বিষয়বস্তু আমরা পরবর্তীতে আমরা পড়ব। এর রচয়িতাকে মহাকবি কালিদাস, আগেই বলেছি মহাকবি কালিদাস সম্বন্ধে কিছু বলবো পরের দিন। এমনকি আমরা পরের দিন আবার শুরু করব অভিজ্ঞানম শকুন্তলমের একদম পাই টু পাই, লাইন বাই লাইন। ঠিক আছে, এখানে পড়তে তো কোনো পয়সা লাগে না, শুধু লাগে টাইম। সেই টাইমটুকু তোমরা যদি দিতে পারো, আমি অবশ্যই বলছি যে অভিজ্ঞান শকুন্তলম এই বিষয়টাতে প্রো হওয়ার জন্যে পড়তেই হবে অভিজ্ঞান শকুন্তলম, এমনকি শাস্ত্রীজ ক্লাসরুমেই পড়তে হবে। ঠিক আছে, পড়াবো খুব সুন্দর করে, তোমরাও পড়ো খুব সুন্দর করে। আশা করছি ক্লাসটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, अस्तु, धन्यवाद, सर्वेभ्यो नमो नमः, पुनर्मिलामः।